একটু খেয়াল করলেই বোঝা যায় পৃথিবীর সবকিছুই যেন ডানহাতিদের জন্য মাপে মাপে বানানো। কাছি থেকে শুরু করে স্কুলের ডেস্ক, এমনকি দরজার হাতলটাও। ছোটবেলায় জোর করে বাঁ হাত থেকে ডান হাতে পেন্সিল ধরিয়ে দেওয়ার গল্প তো আমাদের সবারই চেনা। ভাষার দিকে তাকালেও রাইট মানেই যেন সঠিক। কিন্তু চারপাশের পৃথিবীটা যখন এত কট্টরভাবে ডানহাতিদের পক্ষে, তখন প্রকৃতি কেন বারবার বাঁ হাতি মানুষের জন্ম দিচ্ছে? 10%। শুনতে খুব সামান্য একটা সংখ্যা মনে হতে পারে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সারা পৃথিবীর ঠিক প্রতি 10 জনে একজন মানুষ বাঁহাতি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, এই হিসেবটা কিন্তু একটুও নড়ে না, একদম ফিক্সড। একদিকে বিশাল 90% ডানহাতি আর অন্যদিকে মাত্র 10% বাঁহাতি। এই অদ্ভুত ভারসাম্যহীনতাটা এমনিতেই বেশ অবাক করার মতো, কিন্তু তার চেয়েও বড় চমকটা অপেক্ষা করছে অন্য জায়গায়। এই অনুপাতটা কিন্তু আজকের বা কালকের নয়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ ঘাটলে রীতিমতো চমকে উঠতে হয়, কারণ গত 5 লক্ষ বছর ধরে এই ঠিক 10% অনুপাতটা একেবারে অলৌকিকভাবে টিকে আছে। আদিম মানুষের হাড়ের ঘনত্ব বা পুরনো আমলের হাতিয়ার বিশ্লেষণ করে দেখা গেছে, সেই আদিম সমাজেও ঠিক 10% মানুষই বাঁহাতি ছিলেন। আর এখানেই এই বিশ্লেষণের সবচেয়ে বড় রহস্যটা মাথাচাড়া দিয়ে ওঠে। বিবর্তনের নিয়ম তো খুব স্পষ্ট। যা কিছু দুর্বল বা অসুবিধাজনক তা কালের নিয়মে মুছে যাবে। তাহলে এই দুনিয়াটা যদি সত্যি ডানহাতিদের জন্যই হয়, বিবর্তন কেন বাঁহাতিদের পুরোপুরি মুছে ফেলল না? দেখা যাক এই জটটা কিভাবে খোলা যায়। অনেকেরই মনে হতে পারে এটা নেহাতি একটা ব্যক্তিগত অভ্যেস বা খুব সাধারণ কোনো জেনেটিক ব্যাপার। কিন্তু হুবহু একই রকম যমজ ভাইবোন, যাদের ডিএনএ 100% এক, তাদের মধ্যেও দেখা যায় একজন ডানহাতি আর একজন বাঁহাতি। মানে ডিএনএ এক হলেই যে হাতের ব্যবহার এক হবে তার কোনো গ্যারান্টি নেই। তবে এর মানে এই নয় যে জিনের কোনো ভূমিকাই নেই। মজার ব্যাপার হল, বাবা বা মায়ের মধ্যে কেউ একজন বাঁহাতি হলে সন্তানের বাঁহাতি হওয়ার সম্ভাবনা থাকে 17%, আর দুজনই ডানহাতি হলে সেটা নেমে আসে সেই 10%। মাতৃগর্ভেই যেন একটা বায়োলজিক্যাল লটারি খেলা হয়ে যায়, আর লটারি জেতার সম্ভাবনাটা ঠিক করে দেয় আমাদের জিন। এখন আসল প্রশ্ন হল, জিন কেন এই লটারিটা খেলতে দিচ্ছে? হাজার হাজার বছর ধরে এই ছোট্ট একটা অংশকে টিকিয়ে রাখার পেছনে বিবর্তনের কি কোনো গোপন উদ্দেশ্য আছে? এমন কোনো সুবিধা যা হয়তো একটু বেশি আগ্রাসী আর ভয়ঙ্কর? উত্তরটা লুকিয়ে আছে দ্য গ্ল্যাডিয়েটার্স এজ বা যোদ্ধার সুবিধার মধ্যে। মানুষের ইতিহাসের একটা বড় অংশ জুড়েই ছিল টিকে থাকার লড়াই। আর সেই লড়াইয়ে হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু করে বসাই ছিল সবচেয়ে বড় অস্ত্র। বেসবলের মতো মারাত্মক প্রতিযোগিতামূলক খেলাগুলোর দিকে তাকালে চোখ রীতিমতো কপালে উঠতে পারে। যেখানে সরাসরি একজন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়, সেখানে সেরা খেলোয়াড়দের পাক্কা অর্ধেকই বাঁহাতি, অথচ পৃথিবীতে তারা মাত্র 10%। এটা কিভাবে সম্ভব? লজিকটা খুব জলের মতো সোজা। পৃথিবীতে ডানহাতির সংখ্যা বেশি, তাই একজন ডানহাতি যোদ্ধা সবসময় আরেকজন ডানহাতির সাথে লড়তে অভ্যস্ত। বাঁহাতিরাও ডানহাতিদের সাথে লড়েই বড় হয়। কিন্তু যখন হঠাৎ করে একজন ডানহাতির সামনে একজন বাঁহাতি এসে দাঁড়ায়, সে পুরোপুরি হচকিয়ে যায়। ঠিক এই সারপ্রাইজ অ্যাডভান্টেজটা জোরেই বাঁহাতিরা বাজিমাত করে দেয়। বিজ্ঞানের ভাষায় এই চমৎকার বিষয়টাকে বলে নেগেটিভ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট সিলেকশন। খটমটে শব্দগুলো বাদ দিলে এর সোজাসাপটা অর্থ হল, ব্যতিক্রম হওয়াটাই একটা সুপার পাওয়ার। যখন কোনো একটা বৈশিষ্ট্য খুব বিরল হয়, শারীরিক লড়াইয়ে সেটাই সবচেয়ে বড় সুবিধা হয়ে দাঁড়ায়। বিবর্তনের নিয়ম হল, যে দলের সুবিধা বেশি তারা ধীরে ধীরে বংশবিস্তার করে বাড়তে থাকে। মানুষের ইতিহাস যদি শুধুই মারামারি আর লড়াইয়ের হতো, তাহলে ন্যাচারাল সিলেকশন বাঁহাতিদের এই সুবিধাটাকে কাজে লাগিয়ে তাদের সংখ্যা বাড়াতেই থাকত, ঠিক যতদিন না তারা জনসংখ্যার অর্ধেক অর্থাৎ 50% পৌঁছায়। কিন্তু ঠিক এখানেই একটা বিশাল ধাক্কা খেতে হয়। যদি লড়াইয়ের ময়দানে বাঁহাতিদের এতই সুবিধা থাকে আর তারা যদি অনায়াসে 50% অবধি পৌঁছতে পারত, তাহলে তারা ওই 10% গিয়ে থমকে গেল কেন? কি এমন ঘটল যা গ্ল্যাডিয়েটারদের এই দুর্দান্ত সুবিধাটাকে মাঝপথেই থামিয়ে দিল? কারণ মানুষের টিকে থাকার ইতিহাসে মারামারির বাইরেও আরেকটা বড় অধ্যায় আছে। সেটা হলো একসাথে মিলেমিশে সমাজ তৈরি করা।
আর ঠিক এখান থেকেই শুরু হয় দ্য টুল মেকার্স কার্স বা কারিগরের অভিশাপ। একটু আগে বেসবলের 50% হিসেবটা ছিল, কিন্তু গল্ফের ব্যাপারটা একদম আলাদা। এখানে সরাসরি কোনো প্রতিপক্ষ নেই, শুধু নিজের স্কিলের ওপর ভরসা করতে হয়। আর এখানে সেরা খেলোয়াড়দের মাত্র 4% বাঁহাতি। গল্ফের এই 4% আসলে একটা অনেক বড় সত্যের দিকে আঙুল তোলে। একটা সমাজ টিকে থাকে একে অপরকে সাহায্য করার ওপর, হাতিয়ার শেয়ার করার ওপর। কিন্তু সমাজের বেশিরভাগ হাতিয়ারই বানানো হয়েছে সংখ্যাগরিষ্ঠ ডানহাতিদের কথা মাথায় রেখে। ফলে এই ডানহাতি পৃথিবীতে বাঁহাতিদের প্রতিনিয়ত হোঁচট খেতে হয়। তাদের দুর্ঘটনার হার বাড়ে, সামাজিক যন্ত্রপাতি ব্যবহারে তারা পিছিয়ে পড়ে। বিজ্ঞানের ভাষায় একেই বলে কোঅপারেটিভ পেনাল্টি। আর এই পেনাল্টিটার ফলাফল ভয়াবহ হতে পারত। একবার ভাবলে অবাক হতে হয়, যদি মানুষ কখনোই একে অপরের সাথে লড়াই না করত, যদি মানব সভ্যতার শুধুই একসাথে কাজ করা আর হাতিয়ার শেয়ার করার ওপর দাঁড়িয়ে থাকত, তাহলে বিবর্তনের চাপে বাঁহাতিরা পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যেত। সংখ্যাটা সোজা শূন্যে নেমে আসত। এবার দুটো সম্পূর্ণ বিপরীত শক্তির কথা ভাবা যাক। একদিকে আছে সেই যোদ্ধা যে লড়াইয়ে জেতার জন্য বাঁহাতিদের অনুপাত 50% নিয়ে যেতে চায়। অন্যদিকে আছে সেই কারিগর যে একসাথে বাছার তাগিদে বাঁহাতিদের অনুপাত শূন্যে নামিয়ে আনতে চায়। মানব ইতিহাসের শুরু থেকে এই দুটো শক্তি প্রতিনিয়ত একে অপরের উল্টো দিকে টানছে। পুরো গাণিতিক মডেলের মূল নির্যাস হল এই যে 10% বাঁহাতি মানুষ, এটা কোনো র্যান্ডম বা অদ্ভুত সংখ্যা নয়। এটা আসলে প্রতিযোগিতা আর সহযোগিতার মধ্যে একটা নিখুঁত ব্যালেন্স। বিবর্তনের এই দড়ি টানাটানিতে কেউ জেতেনি, আবার কেউ হারিনি। এই গাণিতিক ব্যালেন্সটা শুধু আজকের আধুনিক সমাজের জন্যই সত্যি নয়। যেসব প্রাণীরা খুব বেশি দলবদ্ধ হয়ে আর একে অপরকে সাহায্য করে বাঁচে, তাদের মধ্যে যে কোনো একদিকে হাতের ব্যবহারের প্রবণতা খুব বেশি থাকে। আবার অন্যদিকে আদিম যুগের শিকারী সংগ্রাহক সমাজ, যেখানে লড়াই আর বেঁচে থাকার সংগ্রাম অনেক তীব্র ছিল, সেখানে বাঁহাতি মানুষের হার আজকের তুলনায় অনেকটাই বেশি ছিল। এবার তাহলে ফিরে আসা যাক একেবারে সেই প্রথম সংখ্যাটায়, 10%। কিন্তু এতক্ষণ ধরে ডেটা আর বিবর্তনের ইতিহাস ঘাটার পর এই সংখ্যাটাকে আর নেহাত একটা সাধারণ সংখ্যা বলে মনে হয় কি? এই সংখ্যাটা আসলে মানব প্রকৃতির একটা নিখুঁত গাণিতিক আয়না। এই পৃথিবীর বুকে হেঁটে চলা প্রতিটি বাঁহাতি মানুষ আসলে একটা জ্বলন্ত প্রমাণ। তারা প্রমাণ করছে সেই চিরন্তন লড়াইয়ের কথা, যা হাজার হাজার বছর ধরে আমাদের ডিএনএতে লেখা আছে। সংঘাত বনাম সহযোগিতা। আমরা ঠিক যতটা লড়তে ভালোবাসি, ততটাই আবার একসাথে বাঁচতে চাই। গত 5 লক্ষ বছর ধরে আমরা এই সূক্ষ্ম ভারসাম্যটা বজায় রেখেছি। কিন্তু আগামী দিনে মানব সভ্যতার ভবিষ্যৎ কোন দিকে ঝুঁকবে? আমরা কি সেই সব হাতিয়ার দিয়ে আমাদের ভবিষ্যৎ গড়ব যা আমরা একে অপরের সাথে শেয়ার করি, নাকি সেই সব যুদ্ধ দিয়ে যেখানে আমরা একে অপরের মুখোমুখি দাঁড়াই? সত্যি ভাবলে অবাক হতে হয়।